ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোস্তফা খামেনি। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান তিনি। তবে এই ঘোষণার আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, তার অনুমোদন ছাড়া ইরান সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করলে তিনি বেশি দিন টিকবেন না। এর মধ্যেও দফায় দফায় চলছে পাল্টাপাল্টি হামলা। এছাড়া প্রতিবেশী দেশগুলোর তেল স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে, আর ইরানের সংঘাতে মারা গেছে যুক্তরাষ্ট্রের আরও 1 সেনা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। চলমান উত্তেজনার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড তাকে অভিনন্দন জানিয়েছে এবং তার প্রতি তাদের আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে। তবে এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, তার সম্মতি ছাড়া ইরান নতুন সর্বোচ্চ নেতা হিসেবে কাউকে নির্বাচন করলে তিনি বেশি দিন টিকতে পারবেন না। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজও হুমকি দিয়েছিলেন, যাকেই ইরান সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করবে তাকেই হত্যা করা হবে। নবম দিনের মতো ইরানের সঙ্গে সংঘর্ষ চলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সেনাদের। তেহরানের 5টি তেলের ডিপোতে হামলার পর শহরটিতে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এর মাঝেই রবিবার আবারও বিমান হামলায় কেঁপে ওঠে ইরানের তেহরান ও কোম শহর। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। এই হামলার পরই ইসরায়েলে মাত্র 1 ঘন্টার মধ্যে অন্তত 5 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার প্রভাবে তেল আবিব সহ মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর মধ্যে এক নারী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া তেল ডিপোতে হামলার জবাবে সৌদি আরবের একটি তেল পরিশোধনাগারে হামলার চেষ্টা করে ইরান। তবে তেল ক্ষেত্রে যাওয়ার আগেই দেশটির নিরাপত্তা বাহিনী ড্রোনটি ভূপাতিত করে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ড্রোনটি রুব আল খলিল মরুভূমির দিকে যাচ্ছিল, সেখানে সায়বাহ তেল ক্ষেত্র অবস্থিত। এর কয়েক ঘন্টা আগে সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার চেষ্টা করে ইরান। এছাড়া রাজধানী রিয়াদেও ড্রোন হামলার চেষ্টা হয়। এর আগে তেহরানের 5টি তেল স্থাপনায় তেল আবিবের হামলার পর ইরান প্রতিবেশী দেশগুলোর তেল স্থাপনায় হামলার হুমকি দেয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের কূটনৈতিক সমাধান চায় সৌদি আরব। তবে ইরান যদি তাদের ভূখণ্ড ও জ্বালানি খাতের ওপর হামলা অব্যাহত রাখে, তাহলে রিয়াদও পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। সৃষ্টি ঘটক, 71। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আরব আমিরাতের পতাকাবাহী একটি টাগ বোট ডুবে গেছে বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা। এ ঘটনায় 3 জন ইন্দোনেশীয় নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আরও জানিয়েছে, মুসাফাহ 2 নামের টাগবোটটি মোট 7 জন নাবিক সহ শুক্রবার ডুবে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সেখানে ইন্দোনেশিয়া, ভারত ও ফিলিপাইনের নাগরিকরা ছিলেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 7 জনের মধ্যে 4 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে 3 জন ইন্দোনেশীয় নাবিক এখনও নিখোঁজ। ডুবে যাওয়ার আগে জাহাজটিতে একটি বিস্ফোরণ ঘটে এবং এতে আগুন ধরে যায় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাত চলাকালে প্রতিবেশী আরব দেশগুলোর উপর ইরানের হামলার নিন্দা জানিয়েছে আরব লীগের প্রধান আহমেদ আবুল ঘেইট। রবিবার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক ভার্চুয়াল বৈঠকে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। বলেন, প্রতিবেশী আরব দেশগুলোর উপর ইরানের এই হামলা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। একে বেপরোয়া নীতির প্রতিফলন বলেছেন তিনি। তার মতে, এই ধরনের হামলা কঠিন ও নাজুক এই সময়ে ইরানকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলবে। বৈঠকে আবুল ঘেইট স্পষ্ট করে বলেন, ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে আরব দেশগুলো কোনো পক্ষ নয়। তিনি আরও বলেন, আরব দেশগুলোর ভূখণ্ড মার্কিন হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না। চলমান মার্কিন ইসরায়েলি হামলার মধ্যে ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা জনগণের সমর্থন পাবে না বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রবিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ওয়াং ই বলেন, ইরান সহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো উচিত। মধ্যপ্রাচ্যে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার ব্যাপারেও গুরুত্ব দেন তিনি। সংঘাত বাড়লে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও এ সময় আশঙ্কা করেন তিনি। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। এ যুদ্ধে প্রাণহানির পাশাপাশি এখন হিসেব কষতে হচ্ছে এর অর্থনৈতিক মূল্যেরও। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত দীর্ঘ হলে বড় ধাক্কা আসবে বৈশ্বিক অর্থনীতিতে। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। ইরানে মার্কিন ইসরায়েল হামলা গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। হামলায় ইরান ও লেবাননে প্রতিদিন বাড়ছে প্রাণহানি। যুদ্ধে কার্যত অচল মধ্যপ্রাচ্য। এ সংঘাতে প্রথম প্রভাব পড়েছে বেসামরিক বিমান চলাচলে। আরব দেশগুলোতে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হলেও কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে তার উত্তর নেই কারো কাছেই।
বিশ্বে জ্বালানির বড় একটি অংশ পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ কার্যত অচল হয়ে পড়ায় তেলের সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $84 উঠেছে, যা হামলার আগের চেয়ে প্রায় 15% বেশি। বিশ্লেষকদের আশঙ্কা, সংকট দীর্ঘ হলে দাম $100 ছাড়িয়ে যেতে পারে, এমনকি $150 পৌঁছাতে পারে। জ্বালানির দাম বাড়লে তার প্রভাব সরাসরি নিত্যপণ্যের বাজারে পড়ে। এ অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি স্থবির করবে। সবচেয়ে বেশি ঝুঁকিতে এশিয়ার দেশগুলো, কারণ হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের প্রায় 80% গন্তব্য এই অঞ্চল। ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো আমদানি নির্ভর দেশগুলোতে নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা সবচেয়ে বেশি। এদিকে তরল গ্যাস বা এলএনজির বড় অংশই এই পথ দিয়ে যায়। যুদ্ধের কারণে ইউরোপে এলএনজির দাম বেড়েছে প্রায় 50%। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, অনিশ্চয়তায় পড়বে বিশ্ব অর্থনীতি। আরাফাত ইসলাম, ৭১। চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যকে সহায়তা করার আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞদের একটি দল মধ্যপ্রাচ্যে যাবে। সেখানে তারা পরিস্থিতি মূল্যায়ন করবে এবং প্রয়োজন হলে সহযোগিতা দেবে। রবিবার এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনের সংবাদ সংস্থা UNIAN। জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ ইরান নির্মিত ড্রোন মোকাবিলায় ইউক্রেনের কাছে সহায়তা চেয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় এসব ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে ইউক্রেন বেশ অভিজ্ঞতা অর্জন করেছে। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিজ্ঞতা আঞ্চলিক দেশগুলোর সাথে ভাগাভাগি করার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে জেলেনস্কি বলেন, যদি সামরিক সম্পদ ও অভিজ্ঞতা বিনিময় করা হয় তবে তা উভয় পক্ষের জন্যই উপকারী হওয়া উচিত। তিনি আরও ইঙ্গিত দেন, এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধের কাছ থেকে আরও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাওয়ার আশা করছেন। দিন ও সপ্তাহগুলোতে আমরা আমাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় করে এবং ঘনিষ্ঠভাবে কাজ করে কি করা যায় তা দেখব। একই সঙ্গে আমরা মধ্যপ্রাচ্যে আমাদের অংশীদারদের কাছেও আহ্বান জানাবো, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মধ্যপ্রাচ্যের অংশীদাররা ইউক্রেনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারে এবং হয়তো ইউক্রেনকে কিছু প্রয়োজনীয় গোলাবারুদও দিতে পারে, যেগুলো মধ্যপ্রাচ্যের আক্রমণে ততটা কার্যকর নয়, কিন্তু এখানে যুদ্ধক্ষেত্রে কার্যকর হতে পারে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে অপ্রত্যাশিত সুবিধাভোগীদের মধ্যে অন্যতম রাশিয়া। সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ অনিশ্চিত হওয়ায় পড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ দ্রুত কমছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে এবং চলছে বিকল্প উৎসের খোঁজ। এই পরিস্থিতিতে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন সস্তায় পাওয়া রুশ তেলের চাহিদা বাড়ছে বাজারে, সেই সাথে বাড়ছে দামও। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল ক্রেমলিনের জ্বালানি আয় কমিয়ে যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা। এর মধ্যে তেলের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণ, জাহাজ পরিবহন ও বিমা সেবায় বিধিনিষেধ এবং আর্থিক লেনদেনে নানা বাধা অন্তর্ভুক্ত ছিল। এই বিধিনিষেধের ফলে আন্তর্জাতিক বাজারে ক্রেতা আকর্ষণ করতে রাশিয়াকে তুলনামূলক কম দামে তেল বিক্রি করতে বাধ্য হতে হয়। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় প্রতি ব্যারেল রুশ তেলের দাম প্রায় $10 থেকে $13 কম ছিল। এই সুযোগে এশিয়ার কয়েকটি দেশ, বিশেষ করে ভারত, কম দামে বিপুল পরিমাণ রুশ তেল কিনতে শুরু করে। তবে সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি তেল বাজারের এই সমীকরণ দ্রুত বদলে দিয়েছে। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জাহাজ চলাচল কমে যাওয়ায় বিমা খরচ বেড়েছে এবং বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া নতুন সুযোগ পেয়েছে বাজারে নিজেদের অবস্থান শক্ত করার। আগে যেখানে বড় ছাড় দিয়ে তেল বিক্রি করতে হতো, এখন পরিস্থিতি উল্টো। বর্তমানে ভারতের কাছে সরবরাহের ক্ষেত্রে রুশ তেল আন্তর্জাতিক মানদণ্ড ব্র্যান্ডের তুলনায় প্রতি ব্যারেলে প্রায় $4 থেকে $5 বেশি দামে বিক্রি হচ্ছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারতীয় শোধনাগারগুলো কম দামে রুশ তেল কিনছিল, কিন্তু নিষেধাজ্ঞার চাপ বাড়ায় সেই ক্রয় প্রক্রিয়ায় অনিশ্চয়তা দেখা দেয়। পরে ইরানকে ঘিরে সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ সংকট দেখা দিলে যুক্তরাষ্ট্র ভারতকে বিশেষ ৩০ দিনের ছাড় দেয়, যাতে সমুদ্রে আটকে থাকা বিপুল পরিমাণ রুশ তেল কেনা সম্ভব হয়। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের কৌশলগত দ্বিধার ইঙ্গিত দেয়। একদিকে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে রাশিয়ার জ্বালানি খাতকে বিচ্ছিন্ন করতে নিষেধাজ্ঞা বজায় রেখেছে, অন্যদিকে পারস্য উপসাগরের উত্তেজনা তেলের বাজার স্থিতিশীল রাখা এবং মূল্যবৃদ্ধি ঠেকানোর জরুরি প্রয়োজন তৈরি করেছে। ফলে ভূ রাজনৈতিক বাস্তবতা এখন বৈশ্বিক জ্বালানি বাজারের ভারসাম্যকে নতুনভাবে গড়ে দিচ্ছে। শারমিন স্বপ্না, ৭১। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতে ব্যাপক আলোচিত হয়ে উঠেছে শাহেদ 136 এবং লুকাস ড্রোন। একটি ইরানের আত্মঘাতী ব্যয়বহুল এবং অন্যটি যুক্তরাষ্ট্রের কম দামি ড্রোন। একটি শাহেদ ড্রোন তৈরি করতে ইরানের খরচ পড়ে আনুমানিক 10 থেকে 50,000 মার্কিন ডলার। অপরদিকে একটি লুকাস ড্রোন তৈরিতে খরচ হয় প্রায় 35,000 ডলার, যা শাহেদ ড্রোনের থেকে অনেক কম। তবে এখন দেখার বিষয় কোনটি যুদ্ধের ময়দানে বেশি কার্যকরী। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। কোটি কোটি ডলারের যুদ্ধ বিমান নয়, আধুনিক যুদ্ধের ময়দানে এখন সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠছে কয়েক হাজার ডলারের ছোট ড্রোন। একদিকে ইরানের বহুল আলোচিত আত্মঘাতী ড্রোন শাহেদ 136, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন কম দামি ড্রোন লুকাস। প্রযুক্তি, কৌশল আর সংখ্যার এই প্রতিযোগিতায় প্রশ্ন উঠছে যুদ্ধে শেষ পর্যন্ত কোনটি বেশি কার্যকর। ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন ড্রোন লুকাস তৈরি করা হয়েছে অনেকটা ইরানের শাহেদ 136-এর নকশা অনুসরণ করে। অর্থাৎ যে অস্ত্র একসময় ইরান তৈরি করেছিল নিজেদের শক্তি বাড়াতে, এখন সেটি যুক্তরাষ্ট্র ব্যবহার করছে ইরানের বিরুদ্ধেই। একটি শাহেদ 136 ড্রোন তৈরি করতে ইরানের খরচ পড়ে আনুমানিক 10 থেকে 50,000 মার্কিন ডলার। ত্রিভুজাকৃতির কাঠামোর কারণে এর নির্মাণ প্রক্রিয়াও সহজ, ফলে দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে ইরান একসঙ্গে শত শত ড্রোন আকাশে পাঠাতে পারে। তবে শাহেদ 136 পুরোপুরি নিখুঁত নয়। ড্রোনটির গতি ঘন্টায় প্রায় 185 কিলোমিটার, যা তুলনামূলকভাবে ধীর। ইঞ্জিনের শব্দের কারণে অনেক সময় সহজেই শনাক্ত হয়ে যায়, ফলে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়ার ঘটনাও কম নয়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মাঠে নামিয়েছে নতুন অস্ত্র লুকাস, যা তৈরিতে খরচ হয় প্রায় 35,000 ডলার। এই ড্রোনগুলো নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থেকে সমন্বিতভাবে আক্রমণ চালাতে পারে। অর্থাৎ আকাশে ওড়ার সময়ই তারা নিজেদের মধ্যে তথ্য বিনিময় করে লক্ষ্যবস্তুতে হামলা চালায়। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে অবস্থান করা মার্কিন রণতরী থেকে লুকাস ড্রোন ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এগুলো মূলত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং রাডার ব্যবস্থা ধ্বংসের কাজে ব্যবহৃত হচ্ছে। বিশ্লেষকদের মতে শাহেদ 136 হোক বা লুকাস, প্রশ্নটি আর শুধু কোন ড্রোনটি বেশি উন্নত তা নয়, বরং উভয় পক্ষই এখন একই কৌশলের দিকে এগোচ্ছে। ড্রোনের দৌড়ে বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব। মধ্যপ্রাচ্যের আকাশে এখন সেটি সবচেয়ে বড় বাস্তবতা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। স্কটল্যান্ডের গ্লাসগো সেন্ট্রাল স্টেশনে আগুন লেগে একটি ভবন আংশিকভাবে ধসে পড়েছে। রবিবার ইউনিয়ন স্টেটের একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর ওই এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়। রবিবার বিকেলেই ইউনিয়ন স্ট্রিটের একটি সিগারেটের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্কটিশ ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায়, ঘটনাস্থলে 60 জনের বেশি দমকল কর্মী এবং 15টি যান মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় বিকেল প্রায় 3টা 45 ইউনিয়ন স্ট্রিটে প্রথমে 6টি দমকল ইউনিট পাঠানো হয়, তবে সন্ধ্যার দিকে আগুন আরো ভয়াবহ রূপ নেয়। আগুনের তীব্রতায় ভবনের কোণের গম্বুজ অংশটি ধসে পড়ে। এই ঘটনার পর স্টেশনের হাই লেভেলের সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। ন্যাশনাল রেল জানিয়েছে, স্কটল্যান্ডের সবচেয়ে ব্যস্ত এই স্টেশনটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। নারীদের অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ, এই সবকিছুই বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রকে, তবেই হবে নারীদের সম্মান ও অধিকার আদায়। সেই সাথে বিশ্ব নারী দিবসে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী ও শিশুদের নিরাপত্তা ও বৈষম্য মুক্ত সামাজিক প্রেক্ষাপট চেয়েছেন ইতালি প্রবাসী নারীরা। বিস্তারিত লাবণ্য চৌধুরীর রিপোর্টে। প্রবাসী নারীরা ঘর, সংসার, সমাজ, রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রেই বিন্দু বিন্দু করে সিন্ধু সমান তাদের অংশগ্রহণ থাকে। তারপরেও নারীরা তাদের সম্মান থেকে বঞ্চিত হচ্ছে, প্রাপ্তিতে অবহেলা আর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে প্রতিটি স্তরে। আর তা বন্ধে এই নারীদেরকেই এগিয়ে আসতে হবে, হতে হবে
আরও বেশি সচেতন, বললেন ইতালি প্রবাসী নারী সংগঠক ও ব্যবসায়ী লাইলা শাহ। সকলকে নারী দিবসের শুভেচ্ছা। আমরা আসলে একটা সুন্দর পৃথিবী গড়তে পারবো না, তবে আমরা নারীরা যদি সচেতন থাকি, সর্বস্তরে নারীদের যদি সম্মান দেওয়া হয়, তাইলে একটা সুন্দর পৃথিবী গড়া সম্ভব। বিশেষ করে নারী শিশুদের নিরাপত্তার কারণে নেতিবাচক প্রভাব পড়ছে আগামী প্রজন্মের মনে, যা অত্যন্ত হতাশা ও ভীতির কারণ, বললেন প্রবাসী নারী মিতা। এখনকার বেড়ে ওঠা সন্তানগুলি ছোট ছোট নারী শিশু, ছোট সোনামণিরা, ওরা যে তো স্বমহিমায় বড় হতে পারে, ওদের উপরে যে টর্চার, নির্যাতন, যে ধর্ষণ হচ্ছে, এগুলি বন্ধ করতে হবে। এদিকে নারীদের নিয়ে সাইবার বুলিং বন্ধের পাশাপাশি নারীর অধিকার নিশ্চিতকরণ, নির্যাতন বন্ধের আইনানুগ ব্যবস্থা, বৈষম্যমুক্ত সামাজিক দৃষ্টিভঙ্গি থাকলেই একটি উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে বিশ্বাস করেন প্রবাসী কর্মজীবী নারী শামীমা জামান। যতদিন না নারীরা সম্মানিত হবে সামাজিকভাবে, ততদিন আসলে কোনো দেশের উন্নতি সম্ভব না। লাবণ্য চৌধুরী, ৭১। এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, ৭১ সাথে থাকুন।